আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাস সেকেন্ডে আপনাদের সাথে লাস্ট ক্লাসে আমরা সর্বশেষ যে ডিসকাশনটা হয়েছিল সেকশন 12 এর উপরে, এটা হলো প্রসেস অফ চেঞ্জেস অফ অবজেক্টিভ ক্লজেস অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি এন্ড হোয়াট আর দ্য গ্রাউন্ডস অফ চেঞ্জেস অফ অবজেক্টিভ ক্লজেস অফ দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। ডিটেল ডিসকাশন হয়েছে, আমি আর সেদিকে যাব না, আমরা একটু সামনের দিকে যাব। দেন কোশ্চেন আসে হচ্ছে চেঞ্জেস অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের এক ব্রিফ ডেসক্রিপশন আপনাদের দেওয়া হয়েছে, যেটা ইন্টারনাল ম্যানেজমেন্ট প্রসেস ডিসকাশন করে। প্রসেসের একটা বাইলস, যেটা সে অবশ্যই ফলো করবে মেমোরেন্ডামকে। এখানে এমন কোনো ক্লজ থাকবে না যে ক্লজগুলি মেমোরেন্ডামকে সুপারসিড করে বা মেমোরেন্ডামকে ওভাররুল করে। এই মেমোরেন্ডামের অধীনে একটা বাইলস কোম্পানির পরিচালনা সংক্রান্ত বিধিবিধান। এখন এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এর ক্লজ গুলি, যদি আমি কোনো ক্লজ আমার অপারেশনের সময় দেখা যায় যে কোনো চেঞ্জেস প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই বিভিন্ন সময় যে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যেখানে এখানে অনেক অপারেশনের পলিসি প্রসিডিউর বলা থাকে। তো কোনো ক্লজ বা কোনো একটা সব ওয়ার্ড অথবা কোনো টোটালি কোনো ক্লজকে ডিলিট করতে হয়, কোনো ক্লজকে এডিশন করতে হয়, কোনো সেন্টেন্স বা ক্লজকে ইনসার্ট করতে হয়, হোয়াট এভার মেবি, সেটা হলো চেঞ্জেস অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। চেঞ্জেস হয় কিভাবে, এটা আমরা আগের ক্লাসে বলেছি স্পেশাল রেজুলেশন। একটা স্পেশাল রেজুলেশন করবে টু চেঞ্জ দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন of the company, any clauses of article of association of a company. স্পেশাল রেজুলেশন করার পরে, এই যখনই এর আগের ক্লাসে আমরা বলেছি, কোনো স্পেশাল রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন যখনই কোনো কোম্পানি গ্রহণ করবে, সেটা 15 দিনের মধ্যে রেজিস্ট্রারকে সাবমিট করবে। রেজিস্ট্রারকে সাবমিট করবে 15 দিনের মধ্যে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেই চেঞ্জেসটা হলেই একটা মেমোরেন্ডামের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পার্ট হিসেবে গণ্য হবে, এবং এর পরের থেকে যে কোনো জায়গায় কোনো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দিতে হলে এই চেঞ্জেসটা, অর্থাৎ কারেক্টেড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ইস্যু করতে হবে ফ্রম দ্য ম্যানেজমেন্ট কোম্পানি। খুব সিম্পল। তাহলে এখানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ক্লজ চেঞ্জ করতে হলে তার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে স্পেশাল রেজুলেশন which is taken in a general meeting. It may be a maybe special কি বলে maybe an annual general meeting or in any extraordinary general meeting, EGM. EGM এও নেওয়া যেতে পারে, AGM এও নেওয়া যেতে পারে, কিন্তু স্পেশাল রেজুলেশনের যে কন্ডিশনটা ফুলফিল হলেই হলো। 21 days নোটিস, এবং এই রেজুলেশনটা যে স্পেশাল রেজুলেশন হবে এটা নোটিসে উল্লেখ থাকলেই এটা যে কোনো জেনারেল মিটিং এই এটা নেওয়া যাবে। তো এটা একটা আলোচনা ছিল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এরপরে আমরা সামনের দিকে যাব, সেটা হলো মেম্বার কাকে বলে, মেম্বার হওয়ার পদ্ধতি একটা কোম্পানির। এটাও আমরা একটু হাইলাইট, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে কোম্পানির মেম্বার হলো, মোট কথায় যদি আমরা বলতে চাই, মোট কথায় এক কথা যদি বলতে চাই, কোম্পানির একটা রেজিস্টার থাকে, রেজিস্টার অফ মেম্বার্স। এটা সব কোম্পানিতেই থাকতে হবে বাধ্যতামূলক। এই রেজিস্টার অফ মেম্বার, এইখানে যার নাম থাকবে, যার নাম অন্তর্ভুক্ত করা হবে সে মেম্বার। এটা হলো মোট কথা। আসলে এখানে যার নাম অন্তর্ভুক্ত থাকবে এই মেম্বার রেজিস্টারে, সেই আসলে মেম্বার অফ দ্য কোম্পানি। তবে এই রেজিস্টারটা সময় সময় আপডেট করতে হবে ইন কেস অফ ট্রান্সফার অফ এনি শেয়ার। সেই ক্ষেত্রে এটা এখানে
কোনো ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপার থাকে, এই আপডেট করে এরপরে যার নাম মেম্বার বইতে অন্তর্ভুক্ত হবে তিনি হলো মেম্বার। এটা হলো এক কথায়। কিন্তু কোম্পানি আইন সেটাকে দুইটা ভাগ করে বলেছে, দুইটা ক্লজ। যদি আমরা আনি এখানে যদি বলি যে এটা একটা কথা, কথা এটা দুই নম্বর মেম্বারের দুইটা। একটা কি, every subscriber of the memorandum of a company shall be deemed to have agreed to become a member of the company and on its registration shall be entered as member in its register of member। এই দেখেন যেটা বললাম একটু আগে, আমরা রেজিস্টার অফ মেম্বারের কথা বলেছি, রেজিস্টার অফ এইটার কথা যে নিচে লিখেছি, তার মানে সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডামে যারা সাবস্ক্রিপশন করবে তাদের নাম কি বলছে, শ্যাল বি এন্টার্ড অ্যাজ এ মেম্বার ইন ইটস মেম্বার রেজিস্টার। তার মানে প্রথম মেমোরেন্ডামে স্বাক্ষরকারী যারা, তাদের নাম মেম্বার বইতে উঠাতেই হবে, এটা বাধ্যতামূলক। আর মেম্বার বুকে তাদের নাম উঠালে মেম্বার হয়ে যাবে। আমাদের যে মূল কথা ছিল যার নাম মেম্বার বইতে অন্তর্ভুক্ত থাকবে সে মেম্বার, তাহলে এই কথাটা এখানে কিন্তু আহ হলো। এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, মেম্বার বইতে যার নাম থাকবে। তো মেম্বার হওয়ার পদ্ধতি এটা হলো ইনিশিয়াল স্টেজ, দি টাইম অফ রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি অর ইনকর্পোরেশন অফ এ কোম্পানি, এটা হলো মেম্বার হওয়ার পদ্ধতি। Secondly, after incorporation, every other person who agrees to become a member of the company and whose name is entered in its register of member shall be member of the company। দেখেন, পরবর্তীতে যিনি মেম্বার হতে রাজি আছেন এবং যার নামে মেম্বার বইতে ঢোকানো হয়, কিভাবে? বাই ওয়ে অফ পারচেজ অফ শেয়ার, ট্রান্সফার অফ শেয়ার। ট্রান্সফার হতে পারে, পারচেজ হতে পারে, এইভাবে ট্রান্সফার পারচেজ হলে তারপরে কি হচ্ছে, তার নাম যদি মেম্বার বইতে কেন হয়। কারণ এখানে যদি কেউ রাজি থাকে, যদি শেয়ার কিনে অথবা ট্রান্সফার নেয়, তাহলে and whose name is entered, যার নাম অন্তর্ভুক্ত করা হয়। তার মানে কি, এখানে অন্তর্ভুক্ত করার জন্য there are some formalities, সেইটা যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই তার নাম মেম্বার বইতে অন্তর্ভুক্ত করা হবে এবং সে মেম্বার পাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, কথা তো একই। রেজিস্টারে অফ মেম্বারে যার নাম, যাদের নাম ইনক্লুডেড থাকবে, ইনক্লুডেড না বলে রেকর্ডেড, যার নাম রেকর্ডেড হবে মেম্বার হবে, যে মেম্বার অফ দ্য কোম্পানি। দুইটা ওই, একটা হলো এট দি টাইম অফ রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি and after incorporation subsequent transfer purchase of share of a company। কারণ প্রাইভেট কোম্পানিতে আমরা জানি যে এই শেয়ার বা মেম্বার হতে হলে পরবর্তীতে, প্রথম না পরবর্তীতে, তখন বোর্ড অ্যাপ্রুভাল লাগে এভরি এভরি ট্রান্সফার। তো সেই বোর্ড মেম্বার কেন বোর্ড মিটিং লাগে, যে যিনি শেয়ার ট্রান্সফার করছেন তিনি সাধারণত ইন হাউস ট্রান্সফার করবেন, যারা এক্সিস্টিং মেম্বার তাদের কাছে ট্রান্সফার করবেন। তারা যদি কিনতে না চায়, রিনাউন্স করে, তাহলে উনি বাইরে কারো কাছে বিক্রি করবে। যার কাছে বিক্রি করবে তাকে এই এক্সিস্টিং বোর্ড অফ ডাইরেক্টর তারা অ্যাপ্রুভাল দিবে কিনা সেটা কিন্তু একটা কোশ্চেন। কেমন? সুতরাং সেই ক্ষেত্রে যদি অ্যাপ্রুভাল হয় তাহলে উনি অটোমেটিক মেম্বার হয়ে যাবেন in case of a private limited company, but in case of public limited listed company, in case of private or public whatever may be, যেটা নন লিস্টেড এর জন্য, যদি লিস্টেড হয় তাহলে কিন্তু কোনো বোর্ড মিটিং টিটিং কোনো বিষয় না। ইনিশিয়াল তো এটাই, প্রথম এর ক্ষেত্রে প্রথমটা ঠিক থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে যদি কোনো শেয়ার কিনে কেউ এবং তার নাম অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কে রাখে? কেস অফ লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানির মেম্বার বুক, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে মেম্বার, এখানে কিন্তু মেম্বার বুক মেনটেন করে হচ্ছে, ইন কেস অফ লিস্টেড কোম্পানি মেম্বার বুক মেনটেন করে সিডিবিএল। হ্যাঁ, সিডিবিএল এটা মেনটেন করে, এটা অটোমেশন। সে যখনই স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনাবেচা করবে
কিনবে বা বিক্রি করবে, সিডিবিএল অটোমেটিক ডেটা আপলোড মানে আপডেটেড হয়ে যাবে প্রতি মুহূর্তে আপডেটেড হয়ে যাবে। তো সব সময় তো কোম্পানির প্রয়োজন নাই, কোম্পানির এই ডেটা তো প্রয়োজন নাই। একজন কিনলো, কালকে বেচলো, পরের দিন আবার কিনলো, আরেকজন বিক্রি করলো, এগুলি কোম্পানির প্রয়োজন নাই। কোম্পানির প্রয়োজন আছে কখন? ইন কেস অফ এজিএম যদি করে কোম্পানি, আর ইজিএম যদি কোম্পানি কল করে, তাহলে কিন্তু তার লাগবে যে মেম্বার কে। এইটার জন্য মেম্বার কে এটা প্রয়োজন, কারণ তাকে কি দিতে হবে, তাকে এজিএম এ ডাকতে হবে, তাকে ডিভিডেন্ড দিতে হবে, এবং তার অনেক বেনিফিট থাকতে পারে সেগুলো। তাহলে ইন কেস অফ এজিএম ইজিএম, তাহলে মেম্বারকে জানতে প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়। এখন কে দেয় এটা, এটা কে প্রোভাইড করে? আহ এটা প্রশ্ন যদি ওঠে, তাহলে তাহলে এটা আসবে কোন জায়গা থেকে? এটা আসবে হচ্ছে, এটা ইন কেস অফ সিডিবিএল, সেই ক্ষেত্রে উনি মেম্বার পাবে কোন জায়গা থেকে? সিডিবিএল থেকে। এই কোশ্চেনের উত্তর যে ওনার যখন উনি তখন সিডিবিএল এর কাছে যাবেন। সিডিবিএল হবে ওনার ওনার তথ্যের ভান্ডার। ওখান থেকে উনি এই মেম্বার্স রেজিস্টার উনি মেনটেন করেছে আমার পক্ষে অ্যাজ এ ম্যানেজার, তখন ওনার কাছ থেকে আমি তথ্যটা নিয়ে নিব। নিয়ে আমি ওই সফট কপি নিয়ে নিব, নিয়ে তাকে আমি চিঠি ইস্যু করতে পারি, তাকে মেইল করতে পারি। সব কিছু তো তার আছে, সে অনুযায়ী তাকে আমি এজিএম এ কল করতে পারি। আর ইন কেস অফ নন লিস্টেড কোম্পানি, যেগুলি ম্যানুয়ালি মেনটেন করা হয়, সেই সব বিষয়গুলির জন্য মেম্বার্স বুক লিখতে হয়। সেটাও হতে পারে, সেখানেও যদি কেউ সফটওয়্যার মেনটেন করতে পারে ভালো, সমস্যা নাই। না হলে হাতে লেখা বই মেনটেন করতে পারে। এমনকি মেম্বার্স বুক কিনতে পাওয়া যায় বাজারে প্রিন্টেড, সেটার ভিতরে সে লিখতে পারে। এইভাবে তাকে মেনটেন করতে হবে। এটা হলো মেম্বার হওয়ার পদ্ধতি। এবার হোল্ডিং কোম্পানির মেম্বারশিপের ব্যাপারে কোম্পানি আইনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। যে একটা সাবসিডিয়ারি কোম্পানি আর হোল্ডিং কোম্পানি, আপনারা একটা নাম শুনেছেন নিশ্চয়ই। আমি একটু সংক্ষেপে বোঝানোর জন্য, এইচ লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর সে এস লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। দুইটা কোম্পানি, একটা এস লিমিটেড হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর এস লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এখন প্রশ্ন হলো, এখানে বলতেছে যে এই মেম্বারশিপ অফ হোল্ডিং কোম্পানি, এখন আমরা জানি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে তিনি কোম্পানির শেয়ার হোল্ডার বা মেম্বার। আমি শেয়ার হোল্ডার না লিখে মেম্বার লিখি। মেম্বার হলো এস লিমিটেড এর, মেম্বার হলো এইচ লিমিটেড। তাহলে এই এস লিমিটেড এর যে মেম্বার বুক, সেখানে মেম্বার বুকে এইচ লিমিটেড এর নাম থাকবে, কারণ সে হোল্ডিং কোম্পানি, সে শেয়ার কিনেছে এস লিমিটেড এর কাছ থেকে। এটা হলো সাধারণত হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির এটা একটা পদ্ধতি। এটা নিচে লিখলে বরং ভালো, কারণ বস উপরে থাক। কেমন? তাহলে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি আমরা এখানে দেখলাম। হম এখন এস লিমিটেড, এস লিমিটেড এর শেয়ার হোল্ডার, অর্থাৎ তিনি ইনভেস্টমেন্ট করেছেন এস লিমিটেডে মেজরিটি শেয়ার, মেবি 51%, 52%, 190%, যাই হোক মোর দেন 50% এখানে তার শেয়ার হোল্ডিং আছে। তো এখন আইন বলছে যে কোম্পানি ক্যানট বি এ মেম্বার অফ ইটস হোল্ডিং কোম্পানি। A company cannot be a member of its holding company, and any such allotment, transfer of share will be void. Except the following নিচে লিখি।
এটা এখানে দরকার নাই, উইল বি ভয়েড এই পর্যন্ত থাক। তাহলে আইন বলছে যে একটা কোম্পানি তার হোল্ডিং কোম্পানিতে, একটা কোম্পানি তার হোল্ডিং কোম্পানির মেম্বার হতে পারবে না। তাহলে আমরা একটু দেখি এখানে এস লিমিটেড, এস লিমিটেড এর মেম্বার আমি ব্র্যাকেটে লিখে রাখছি, হ্যাঁ, সে মেম্বার এস লিমিটেড, এস লিমিটেড এর মেম্বার। কিন্তু কখনো 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 আহ, এটার উল্টা, এর উল্টা কখনো এরকম যেতে পারবে না, এটা নিষেধ। অর্থাৎ কখনো এস লিমিটেড, কখনো কখনো এস লিমিটেড এইস লিমিটেড এর শেয়ার কিনতে পারবে না। তার মানে এস এস লিমিটেড এইস লিমিটেড এর মেম্বার বুকে মেম্বার হতে পারবে না, এবং এস লিমিটেড এইস লিমিটেড এর কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। এখন আইন বলছে যদি করে এই ধরনের কোনো অ্যালটমেন্ট যদি করে বা ট্রান্সফার যদি করে তাহলে এটা বাতিল হবে। আপনাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন এসেছিল এরকম, একটা কোম্পানির নাম দেওয়া হয়েছিল, সে সেই কোম্পানির মেজর শেয়ার হোল্ড করে, তো সেখানে সে এখানে বিনিয়োগ করতে চায়। বিনিয়োগ কথাটা আসে নাই, তখন এসেছিল হচ্ছে যে সে সে ইয়া করতে চায়, সেটাকে বলে হলো আন্ডার রাইটিং। পরীক্ষা এসেছিল আন্ডার রাইট করতে চাই, হ্যাঁ, জাস্ট শব্দটা আমি লিখি, আন্ডার রাইট, যে লিমিটেড পাবলিকলি শেয়ার ইস্যু করবে এবং সেই শেয়ার ইস্যুতে এই লিমিটেড আন্ডার রাইটার হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়। আন্ডার রাইটার, হ্যাঁ, আন্ডার রাইট আর হবে আন্ডার রাইট এক শব্দ, আন্ডার রাইটার হিসাবে কাজ করতে চায়। তো এখন সমস্যাটা কি? এখন সমস্যাটা তুলে ধরতে হবে, বলছে যে এখানে কোনো বিধিনিষেধ আছে কিনা। তো কোথায় প্রশ্ন নিয়ে গিয়েছে দেখেন, আন্ডার রাইটের নিয়ম কি? যিনি এইস লিমিটেড যদি এস লিমিটেড আর আন্ডার রাইটার হয় ইন কেস অফ আইপিও, ইন কেস অফ আইপিও, আন্ডার রাইটের নিয়ম হলো সে ধরেন, সে ধরেন উনি 50,000 শেয়ার আন্ডার রাইট করলেন, 50,000 শেয়ার আন্ডার রাইট করলেন। আন্ডার রাইটের নিয়ম হলো যদি এস লিমিটেড আইপিও তে শেয়ার বিক্রি করার সময় পূর্ণ শেয়ার বিক্রি না হয় বাজারে, তাহলে এই যিনি আন্ডার রাইট করবেন উনি ওই শেয়ারটা কিনে নিতে বাধ্য। তার মানে এইস লিমিটেড ওই শেয়ারটা কিনতে বাধ্য হবে। কিন্তু এস লিমিটেড এর শেয়ার এস লিমিটেড কিনবে কি করে? এখানে তো বলা হচ্ছে যে এনিসাস অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট ট্রান্সফার এগুলো ভয়েড হবে। সুতরাং শেয়ার এখানে বিনিয়োগ করতে পারবে না, মানে আন্ডার রাইটার হতে পারবে না, কারণ আন্ডার রাইটার হলেই বিনিয়োগের রুল এসে যায়। যদি বিক্রি না হয় শেয়ার তাহলে তার বিনিয়োগের বাধ্যবাধকতা এসে যায়, সে তো বিনিয়োগ করতে পারবে না। এই জন্য আমরা বলছি সে আন্ডার রাইটার হতে পারবে, অর্থাৎ এস লিমিটেড এর আন্ডার রাইটার এইচ লিমিটেড হতে পারবে না। তো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল আপনাদের একবার। একটা কোশ্চেন বলা হচ্ছিল যে হোল্ডিং কোম্পানি শেয়ার সাবসিডিয়ারি কোম্পানি কিনতে পারবে না, কিন্তু সাবসিডিয়ারিটা তো হোল্ডিং নিতে পারবে। হ্যাঁ, আবার বলেন, একটু 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 সাউন্ড, একটু ভলিউমটা একটু বাড়িয়ে বললে ভালো হয়। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি শেয়ার কিনতে পারবে না, বাট সাবসিডিয়ারি তো হোল্ডিং এর শেয়ার কিনতে পারবে। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার কিনতে পারবে, হ্যাঁ, বিনিয়োগ করতে পারবে, হ্যাঁ। তারপরে তাহলে এখন এইচ তো হোল্ডিং কোম্পানি, তাহলে সে যদি আন্ডার রাইটার হয় তাহলে এস কোম্পানি শেয়ারটা সে কিনতে পারবে, তাই না স্যার? হ্যাঁ, আন্ডার রাইটার হলে কি সমস্যাটা কি হবে? সমস্যাটা দেখেন, এই এস লিমিটেড যখন শেয়ার বিক্রি করবে, বাজারে শেয়ার বিক্রি না হলে তার এইচ লিমিটেড তো শেয়ার কিনে নিতে হবে, তার এইচ লিমিটেডের শেয়ার কিনতে হবে, এটা বাধ্যবাধক। কিন্তু কিনতে তো পারবে না, কারণ
হোল্ডিং গাড়া দিন তো। কোম্পানি হুম ও আপনাদের কোশ্চেনটা ঠিক আছে, আমার বলাটা উল্টো হয়েছে, আমার বলাটা জি উল্টো হয়েছে, স্যার, ঠিকই আছে, হোল্ডিংটা উল্টো ঠিকই হয়েছে। আছে। একটু ভুল হয়েছে, এই উল্টা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এইখানে আন্ডার রাইটার হচ্ছে এস লিমিটেড, হ্যাঁ এস লিমিটেড, এস লিমিটেড আন্ডার রাইটার চাচ্ছে, কেমন, এস লিমিটেড আন্ডার রাইটার হতে চাচ্ছে এইচ লিমিটেড এর আইপিও তে। কিন্তু যখন এই এইচ লিমিটেড যখন শেয়ার ইস্যু করবে, আমার কথা বলাটা একটু ভুল হয়েছে আপনাদের, থ্যাংক ইউ, আপনার জিনিসটা ধরতে পারছেন। এইচ লিমিটেড যখন শেয়ার ইস্যু করবে, তখন তো সেই শেয়ারে এস লিমিটেড বিনিয়োগ করতে পারবে না, এদিক বিনিয়োগ করা নিষেধ, এরকম একটা কোশ্চেন আসছিল, জাস্ট আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, আইনটা হলো যে সাবসিডিয়ারি কোম্পানি তার হোল্ডিং কোম্পানির মেম্বার হতে পারবে না, ক্যানট বি মেম্বার হতে পারবে না। এ কোম্পানি ক্যানট বি মেম্বার অফ ইটস হোল্ডিং কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানিতে কিছু শেয়ার হোল্ডার আছে, এখানে কিছু শেয়ার হোল্ডার আছে, এইখানে কে আছে, সেখানে আছে মিস্টার এক্স আছে, সে ধরেন মিস্টার ওয়াই আছে, তারপরে হতে পারে একটা কোম্পানি আছে এখানে জেড লিমিটেড আছে, এরকম দিজ আর দা শেয়ার হোল্ডার এস লিমিটেড। কিন্তু এই জায়গায় এস লিমিটেডটা থাকতে পারবে না, এস লিমিটেডটা এখানে আসতে পারবে না। এখন আন্ডার রাইটার হলে তো অটোমেটিক এখানে তার এসে যাবে, এটা তো অ্যালটমেন্ট নিষিদ্ধ। এইটা হলো আমি বলতে চেয়েছিলাম, এটা আমার বলাটা লেখাটা ভুল হয়েছে, এবং আপনাদের কোশ্চেনের কারণে জিনিসটা আমি সংশোধন করতে পারলাম, থ্যাংক ইউ। তাহলে আমরা এই কথাটাকে আমরা তো প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করলাম, কিন্তু একটা সেন্টেন্স আমি যদি শুধু মুখস্থ করে রাখি, এ দিয়ে পরীক্ষা কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না। এই যে এখানে আমি যে একটু ফিগার দিয়ে বুঝাই দিলাম, এখন আপনারা যে কোনো কোশ্চেন আন্ডার রাইট কেন আরো অনেক ধরনের প্রশ্ন কথাবার্তা আসতে পারে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, এই নিচের দিকে বিনিয়োগ যাবে, উপরের দিক বিনিয়োগ যেতে পারবে না। কোন একটা প্রস্তুতি কেন পারবে না, আসলে কেন পারবে না, ক্যাপিটাল ইরোশন হয়ে যাবে, ইরোশন হয়ে যাবে। ইরোশন হবে, দেখেন যে এখানে যদি 10,000 টাকা বিনিয়োগ করে থাকে, এখানে 10,000 টাকা যদি এখানে বিনিয়োগ থাকে, এইচ লিমিটেড এর এখানে 10,000 টাকা বিনিয়োগ আছে, কিন্তু এখন সেই টাকা যদি আবার এইচ লিমিটেড বিনিয়োগ হয়, তাহলে সেই টাকা আবার তার ঘরে চলে গেল, আসলে কোনো জায়গা তো টাকা, যার টাকা তার ঘরে আবার ব্যাক হয়ে গেল। তো সুতরাং এই রিভার্স এন্ট্রি হয়ে গেল, এটা হতে পারবে না, মূলত হলো এইটা হলো মূল কারণ। কিন্তু বলছে দুইটা কাজ থাকতে পারবে, এই এক্সেপশন মানে আমি যেটা দেখেছি এই আইনের এক্সেপশন না, আইন যেটা সেটা ঠিকই আছে, কিন্তু দুইটা সুযোগ, দুইটা আইনে দুটা সুযোগ দেওয়া আছে, যে হ্যাঁ যদিও এটা এক্সেপ্ট আমি লিখেছি, আসলে এক্সেপ্ট না। দুইটা সুযোগ হলো কি, যে এই সাবসিডিয়ারি কোম্পানি এইচ লিমিটেডের এইচ লিমিটেডের মেম্বারের কোন রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে। হ্যাঁ, মেম্বার অফ হোল্ডিং কোম্পানি, এই যে এক্স লিমিটেড আছে, ওয়াই লিমিটেড আছে, ওয়াই আছে, জেড লিমিটেড আছে, অথবা দে আর দ্য পার্সন এক্স ওয়াই, এই এক্স এবং ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে অনেক ক্ষেত্রে এস লিমিটেড কাজ করতে পারবে। তো প্রতিনিধি, সে তো আর ওনার না, তাই না? তেমনি ভাবে ট্রাস্টি হিসাবে কাজ করতে পারবে এই এস লিমিটেড, এস লিমিটেড এই ওদের কোন মেম্বারের ট্রাস্টি হিসাবে কাজ করতে পারবে। একই কথা এই ক্ষেত্রেও রিপ্রেজেন্ট করছে, এক্স কে রিপ্রেজেন্ট করছে বা জেড লিমিটেড কে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ বোর্ডে থাকবে, ডিভিডেন্ড কালেকশন করবে, কিন্তু কি ওয়ান বিহাফ অফ শেয়ার হোল্ডার, তার নিজের নামে না, নিজের নামে না। হ্যাঁ, এইটা হলো একটু এক্সেপশন। মানে আইন যেটা সেটি ঠিকই আছে, কিন্তু বলছে ইন কেস অফ রিপ্রেজেন্টেশন, ইন কেস অফ ট্রাস্টি, এইচ লিমিটেড এর বোর্ডে ডাইরেক্টরও হিসাবে কাজ করতে পারবে, যে এদের মেম্বারের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে, সেখানে কোনো বাধা নিষেধ নাই।
আর কোনো প্রশ্ন আছে আপনাদের এই পর্যন্ত? আমরা এখানে আলোচনা করলাম হচ্ছে 1 মিনিট চেঞ্জেস অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেম্বার, দেন হচ্ছে মেম্বার অফ হোল্ডিং কোম্পানি। আচ্ছা, আরেকটা কোশ্চেনটা একটু শেষ করি, তারপরে আপনাদের প্রশ্ন নেই। ওই মেম্বার নিয়ে আরেকটা বিষয় আছে, সেটা হলো মেম্বার রেজিস্টার মেনটেন করতে হবে। একটু আগে আমরা বলে আসছি যেগুলি সিডিবিএল হচ্ছে লিস্টেড কোম্পানির মেম্বার রেজিস্টার মেনটেন করে, আর আদার কোম্পানি, প্রাইভেট কোম্পানি ওর পাবলিক কোম্পানি, নন লিস্টেড পাবলিক কোম্পানি, তাদের সেখানে কন্টেন্টস কি থাকে সেগুলি একটু আমরা এগুলি লিখে রাখছি, যে ওই শেয়ার হোল্ডারদের নেম, অ্যাড্রেস, অকুপেশন, নাম্বার অফ শেয়ার, উনি কোন তারিখে মেম্বার হলেন, কোন তারিখে মেম্বার ঠিক উনি সিজ হলেন, উনি আর মেম্বার নো মোর মেম্বার অফ দ্য কোম্পানি। এই তথ্য, এই জাতীয় আরো কিছু ইনফরমেশন গুলি থাকে আর কি। কোম্পানি এন্ড কনসার্ন অফিসার আছে, পেনাল প্রভিশন আছে। এটা হলো কন্টেন্টস অফ মেম্বার রেজিস্টার। নেম অ্যাড্রেস লাগবে কারণ তাকে আমাকে মিটিং এ ডাকতে হবে, এরকম। তার নাম্বার অফ শেয়ার লাগবে কারণ তার ডিভিডেন্ড দিতে হলে, এরকম বিষয়গুলি মেম্বার রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকবে। এবং উনি যতদিন মেম্বার ছিলেন, কোন তারিখে মেম্বার হলেন, কোন তারিখে মেম্বারশিপ ছেড়ে গেলেন, জাস্ট কয়েকটা আপনার পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। আর একটা ইন্ডেক্স অফ মেম্বার, যে মেম্বার রেজিস্টার থাকলে একটা ইন্ডেক্স মেনটেন করতে হবে, এটা আইনের একটা বাধ্যবাধকতা। আজকাল এগুলি আসলে মেইনলি সফট কপিতে তৈরি করা হয়, এমনকি এটা এক্সেলেও কেউ করে রাখতে পারে, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে ইন্ডেক্স আসলে ওটা কারোর নাম দিয়ে সার্চ দিলে সাথে সাথে চলে আসে। এগুলি যেহেতু ওই হার্ড কপিতে লেখালেখির প্রশ্ন, হাজার হাজার মানুষের নাম লিখতে হতো সময়, যখন সিডিবিএল সিস্টেম না ছিল, যখন পেপার শেয়ার নিয়ে ডিজিটালাইজেশন হয়নি, তখন কিন্তু এই আইনটা করা। তখন এই লাখ লাখ শেয়ার হোল্ডারদের নাম এই খাতায় লিখতে হতো। বিশাল এক কর্মযজ্ঞ। শেয়ার ডিপার্টমেন্টে অন্তত 20, 30, 40 জন লোক চাকরি করতো, 20, 30, 50 জন, 100 জন লোক শেয়ার ডিপার্টমেন্টে চাকরি করতো। এই জন্য একটা ইন্ডেক্স না থাকলে যে কোন খাতায় কোন শেয়ার হোল্ডারদের নাম বুঝবে কি করে, সে বিশাল এক কর্মযজ্ঞ শেয়ার ডিপার্টমেন্টে ছিল। এখন শেয়ার ডিপার্টমেন্টে কোনো লোকের দরকার নাই, একটা লোক, ওই সেক্রেটারি যথেষ্ট। কারণ তার তো এখানে সব নিয়ে ট্রান্সফার নিয়ে কোনো কাজ নাই, এগুলো মেনটেন করে সিডিবিএল ম্যানেজার। তো বলছে যে এখানে ইন্ডেক্স মেনটেন করতে হবে, এটা একটা আইনের বাধ্যবাধকতা ছিল। এই হলো এই যে মেম্বারশিপ, মেম্বার রেজিস্টার, কন্টেন্টস অফ মেম্বার, এগুলি নিয়ে কিছু আলোচনা। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম চেঞ্জেস অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেম্বারশিপ ইন হোল্ডিং কোম্পানি। এগুলো একটু বেশি লাল হয়ে গেছে, লালগুলি একটু আমি একটু ব্ল্যাক করে দিই। দেন হচ্ছে কিছু এক্সেপশনস, এগুলো একটু মনে রাখতে হবে। অনেক সময় একটু চিরকুট আকারে দিয়ে দেয় যে উনি ট্রাস্টি, তাতে কি কোনো সমস্যা আছে কিনা, উনি রিপ্রেজেন্টেটিভ, তাতে কি কোনো সমস্যা আছে কিনা। যদি আমি এটা আমার এক্সেপশনটা মাথায় থাকে, ও যা আসুক, বিভিন্ন যে রিপ্রেজেন্টেশনে ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যে উনি কিন্তু রিপ্রেজেন্ট করবে ওই কোম্পানির শেয়ার হোল্ডারকে। যেমন আপনারা প্রিন্সিপালের রিপ্রেজেন্ট করেন অনেক সময়, অনেক জায়গায় যান প্রিন্সিপালের পক্ষে। তো আসলে তো ওখানে আপনার নাম এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রিন্সিপাল। আপনি যাওয়া মানে আপনার প্রিন্সিপাল যাওয়া, এবং আপনাকে ওখানে যে বলতে হবে যে আমি প্রিন্সিপালের পক্ষে এসেছি। ঠিক তেমনি রেজিস্টারের কন্টেন্টস আর হচ্ছে ইন্ডেক্স, এটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখন বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, আমরা একটু শুনি, আর না হলে সামনে যাব। জি প্লিজ। মানে এখানে সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি শেয়ার কিনতে পারবো না, কারণটা কি এরকম স্যার? কিনলে পরে হোল্ডিং কোম্পানির হোল্ডিং এর যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে, এই হ্যাঁ, তাই তো হ্যাঁ, কথা তো সেটাই তো বললাম যে উনি এইচ লিমিটেড 10,000 টাকা দিল এস লিমিটেড কে, আর এস লিমিটেড আবার সেই টাকা এইচ লিমিটেড এর শেয়ার কিনলো। আসলে তো কেউ কারোর শেয়ার কিনে নাই, তখন সেই টাকা তো ওখানে চলে গেছে ব্যাক হয়ে, কেমন শুধু রিভার্স হয়ে গেছে। সুতরাং তার সেই হোল্ডিং তো থাকলো না, সুতরাং ওইটা হতে পারবে না, নিচের দিকে আসবে, উপরের দিক যেতে পারবে না। এখানে তো সেটা বলা নাই, তারপরে সেটা বোঝা যায় যে তার ক্যাপিটালটা কমে যাচ্ছে আলটিমেটলি। ক্যাপিটালের টাকা ইনডাইরেক্টলি ফেরত দেওয়া হচ্ছে, এটা তো চালাকি করে কাজকে করতে পারে যে তুমি আমাকে 1 কোটি টাকা দাও, তুমি শেয়ার ইস্যু করো,
আবার আমি 1 কোটি টাকা দিয়ে আমি শেয়ার ইস্যু করি, তো দুইজনের শেয়ার হলো 2 কোটি। আসলে তো ব্যাপার না, করে টোটালি জিরো, দুইটা মিলে জিরো হয়ে গেল। উনি ওনাকে দিছে, উনি ওনাকে ফেরত দিছে, তো জিরো হয়ে গেল, কিন্তু শেয়ার কিন্তু বাজারে 2 কোটি। এটা যাতে না হতে পারে। জি। আর আর কেউ? আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? তাহলে স্যার। আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ নেক্সট। স্যার, আমি আক্তার বলছি স্যার। স্যার, ওই যে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে স্যার, এখানে কি একজন আরেকজনকে যখন ট্রান্সফার করবে, তো সেক্ষেত্রে কি এই ভ্যালুটাকে পেমেন্ট করার কোনো অপশন আছে কিনা স্যার? যে না, ভ্যালু পেমেন্ট করতে হবে নাকি শুধু আহ, সরাসরি ট্রান্সফার করে দিলে হবে এক নাম থেকে আরেক নামে? আমরা একটু ট্রান্সফার অফ শেয়ার, না আমি একটু বুঝে নিই আপনার কাছ থেকে। ট্রান্সফার অফ শেয়ার, ট্রান্সফার অফ শেয়ারের কথা আপনি বলছেন। এখন, জি স্যার। দুই, মনে মানে করেন প্রক্রিয়াটা কি হতে? ট্রান্সফারের ক্ষেত্রে ইন কেস অফ এ কোম্পানি, নন লিস্টেড কোম্পানি যেগুলি, না আপনারা তো জানেন, একটা ফর্ম আছে 117। এটা হলো RJSC-র একটা ইনস্ট্রুমেন্ট, RJSC-র ডকুমেন্ট। RJSC তার কি একটা ডকুমেন্ট হচ্ছে 117। এখানে ট্রান্সফার আর ট্রান্সফার দুইজনে তারা ট্রান্সফার করবে। এখন প্রশ্ন হলো, ডিসকাশন, নেগোসিয়েশন এ এবং বি, এই দুইজনের মধ্যে ট্রান্সফার হবে। এখানে কিন্তু কোম্পানির কোনো বিষয় না, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কোম্পানির কোনো বিষয় নাই। এ বির কাছে শেয়ার ট্রান্সফার করবে, দুইজনের সাথে নেগোসিয়েশন হবে। এখানে কোম্পানি এস লিমিটেড মনে করেন বা এইচ লিমিটেড, তার কিন্তু কোনো বিষয় না। এ এবং বি দুইজনের ভিতরে ডিসকাশন হবে যে একটা শেয়ারের দাম কত, তারা একটা আলোচনা করবে। সে ফেস ভ্যালু 100 টাকা। এখন এ বির কাছে 120 টাকা চাইলো, বি বললো যে ঠিক আছে 120 টাকা আমি কিন্তু রাজি আছি। তাদের ভিতরে লেনদেনটা ব্যক্তিগতভাবে হয়ে যাবে। বি এ কে টাকা দিবে, টাকা দেওয়া হয়ে গেলেই 117 এ নামে সিগনেচার করে দিবে। ওখানে সে বলে দিবে যে আমি এই শেয়ারটা বিক্রি করছি। এইটা হয়ে গেলে এটা সাপোর্টেড বাই এ মিটিং বোর্ড মিটিং। একটা বোর্ড মিটিং এর দ্বারা এই এই ট্রান্সফারটা অ্যাপ্রুভড হতে হবে। অ্যাপ্রুভড হতে হবে যে ওই যে সেই যে কোম্পানির শেয়ারটা ট্রান্সফার করবে, ওই কোম্পানি বোর্ড মিটিং এ, এবং সেখানে জানাতে পারবে যে হ্যাঁ আমরা এত দামে বিক্রি করছি, এটা করছি। কারণ যেহেতু এটা হচ্ছে, সেখানে লেখা লাগে কি দামে কি প্রাইসে ট্রান্সফার হচ্ছে, সেখানে বলা লাগে। এবং সেই টাকার উপর একটা ফিস পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। আর যে সিকেটা ফি পেমেন্ট করতে হয় ট্রান্সফারের উপরে, বোর্ড মিটিং এ অ্যাপ্রুভাল দিবে। এখানে কোম্পানির কোনো স্বার্থ নাই। কোম্পানি এর নাম লিখতো, এখন কোম্পানি কি করবে, এর নামের পরিবর্তে এখন বীর নাম লিখে রাখবে তার শেয়ার রেজিস্টারে। এইবার একটা মেম্বার রেজিস্টার, যেটা মেম্বার রেজিস্টারে রেজিস্টারে আপডেট করতে হবে। আপডেট করতে হবে, কি আপডেট করবে, এর নামের জায়গায় ওই যে দেখেন, এই যে এখানে বলা আছে সিজ। এ মেম্বারশিপ সিজ হলো ওনার শেয়ারটা জিরো হয়ে যাবে, বা যদি পার্সিয়াল ট্রান্সফার করে কমে যাবে। আর বির নাম নতুন করে অন্তর্ভুক্ত করবে, বি কে নতুন অন্তর্ভুক্ত করে এই 120টা শেয়ার এখানে দেখিয়ে দিবে। এলো কোম্পানির কাজ, জাস্ট খালি রেকর্ড। কিন্তু অ্যাকাউন্টসে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কোনো কিছু হবে না। অ্যাকাউন্টসে কোনো ইফেক্ট নাই, অডিট রিপোর্টে কোনো ইফেক্ট নাই, এমনকি ফাইন্যান্সিয়াল ব্যাংকে ট্যাঙ্কে কোনো জায়গায়। এই ট্রানজাকশনটা হবে এ এবং বি এর মাধ্যমে, আলোচনার ভিত্তিতে। আর যে ক্ষেত্রে লিস্টেড কোম্পানি, সেটাও তাই, কোম্পানির কোনো বিষয় নাই। তাদের সেই সিস্টেমের মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের যে মার্কেট প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাবেচা হবে, সেখানে ব্রোকারেজ হাউসের মাধ্যমে টাকা পরিশোধ হবে, টাকা লেনদেন হবে এ এবং বি এর মাধ্যমে, রেকর্ড থাকবে। কিন্তু সেখানে কোম্পানির যদি 100 টাকা শেয়ার 5,000 টাকা দামে বিক্রি করে, তাও কোম্পানির লাভ নাই বা বেনিফিট নাই। আর যদি 100 টাকার কোম্পানি 10 টাকায় যদি বিক্রি করে, তাও কিন্তু কোম্পানির কোনো বিষয় না। কোম্পানির ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন নাই, কোনো কোনো জার্নাল এন্ট্রি করা লাগবে না। কোম্পানি সে এই ক্ষেত্রে বোর্ড মিটিং এর কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন নাই। মেম্বার রেজিস্টার আপডেট করবে, সিডিবিএল অটোমেটিক আপডেট হয়ে যাবে। কিন্তু বোর্ড মিটিং এর অ্যাপ্রুভাল প্রয়োজন নাই। দিস ইজ দা প্রসেস। ক্লিয়ার? জি স্যার।
তার একটা কোশ্চেন, মানে সেটা হ্যাঁ হচ্ছে একটা কোম্পানির, একটা কোম্পানির শেয়ার প্রাইস যদি বাড়তে থাকে কয়েকদিন টানা, যদি দেখা যাবে শেয়ার প্রাইস বাড়তেছে, মানুষ কিনতেছে, তার মানে এটা তো ইন্ডিকেট করে না যে কোম্পানির রেভিনিউ বাড়তেছে বা গ্রোথ হচ্ছে। জাস্ট শেয়ার বাড়তেছে, যে মার্কেটে ওয়ান টু ওয়ান খাবে স্যার না, তাই না স্যার? হ্যাঁ দেখেন, এই বাজারে আমাদের মার্কেটে এমন কিছু কোম্পানি আছে, হ্যাঁ কিছু কোম্পানি আছে, আমি নাম তো বলার সুযোগ নাই এখানে যেহেতু এটা আমাদের ক্লাস। একটা কোম্পানি আছে যে কোম্পানির ধরেন 5 বছর ধরে বন্ধ, 5 বছর আগে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোম্পানির অ্যাসেট বলতে গেলে ওই ফ্যাক্টরি বিল্ডিংটা আছে, যেহেতু 5 বছর ধরে কোম্পানি বন্ধ, 5 ইয়ার্স কোম্পানিটা বন্ধ রয়েছে, 5 ইয়ার্স ধরে কোম্পানি বন্ধ, তাহলে মেশিন পত্রের অবস্থা কি বুঝেন? ফ্যাক্টরি বিল্ডিং টিল্ডিং কোনো মেনটেন্স নাই। এই কোম্পানির 10 টাকার শেয়ার বাজারে বিক্রি হয় মনে করেন 30 টাকা, 20 টাকা, 20 টাকা বিক্রি হয়। 5 বছর ধরে কোম্পানি বন্ধ, কোনো এজিএম নাই, ডিভিডেন্ড দেয় না, জেড ক্যাটাগরি, এবং কোম্পানির কোনো জীবনে কোনোদিন খুলবে তার কোনো আশা ভরসাও নাই। সেই কোম্পানির শেয়ারের বাজারে মূল্য 10 টাকারটা ডাবল বিক্রি হয় 20 টাকা, এই মার্কেটেই। আবার এখানেই অন্য একটা কোম্পানি, যেটা একটা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সে কি করে, সে 10% ডিভিডেন্ড দেয়, 10% ডিভিডেন্ড দেয়, এবং কোম্পানি নিয়মিত এজিএম করে। এ ক্যাটাগরির কোম্পানি, হ্যাঁ এ ক্যাটাগরি কোম্পানি, ওর শেয়ারের দাম হচ্ছে 8 টাকা, 8 টাকা না, আরো কমায় বলি 7 টাকা, এমনকি 6 টাকাও আছে। এবং সেটা ব্যাংক মনে করেন, কথার কথা, ব্যাংক 7 টাকা, 10 টাকার শেয়ারের দাম 7 টাকা, ফেস ভ্যালু 10 টাকা, 10 টাকার শেয়ারের দাম 7 টাকা, সে ডিভিডেন্ড দেয়, এজিএম করে নিয়মিত, এ ক্যাটাগরির শেয়ার, টাকাটা বাজারে 7 টাকা। আর একটা কোম্পানি 5 বছর ধরে বন্ধ, তার কোনো ডিভিডেন্ড নাই, এজিএম নাই, কোনো আশা ভরসা কিচ্ছু নাই, অ্যাসেট ট্যাসেট কিচ্ছু নাই। ওই একটা ফ্যাক্টরি বিল্ডিং কোন রকম আছে, বা হয়তো কিছু মেশিনারিজ আছে, স্ক্র্যাপ হয়ে গেছে, সেইটার দাম ডাবল বিক্রি হচ্ছে। সুতরাং এই গুলিতে কোনো মিন করে না আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে, যে দাম বাড়লেই কোম্পানিটা বড় হচ্ছে, কোম্পানি মানে কোম্পানি তার ডেভেলপমেন্ট হচ্ছে, বা কোম্পানির ইজ গোয়িং টু এ পজিটিভ ট্রেন্ড, তার ইনকাম, ব্যাপারটা তা না। আবার এইটার মানেও না যে কোম্পানি ইজ গোয়িং টু ভেরি ভেরি রিস্কি বা এরকম, তাও না। এখন এটা যেহেতু একটা নেগোসিয়েশন, সেলার বায়ার, এটা বিভিন্ন ফ্যাক্টর এখানে কাজ করে, বিভিন্ন অবস্থা এখানে কাজ করে। এটা একটা ফ্যাক্টরের উপরেই শুধু শেয়ার কেনা বেচা হয়, ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টাল কোম্পানি এটা একটা ফ্যাক্টর। এছাড়া আরো অনেক, আপনারা জানেন যে যখন কি হলো, আহ ইন্ডিয়া পাকিস্তান, শুনলাম যে তারা অলরেডি তাদের ভিতরে একটা যুদ্ধ লেগে গেছে অলরেডি, 2টা কাজ হয়ে গেছে। সেই দিন বাংলাদেশের শেয়ার মার্কেট ব্যাপকভাবে ফল করছে। এখন এটা একটা ফ্যাক্টর। এখন ওদের দুই দেশের ভিতরে যুদ্ধ হলে আমাদের শেয়ার প্রাইস কমে যায়। এখন আপনি তো বলেন এটা কেন, কিভাবে, এটা তো উত্তর আমি দিতে পারবো না, কিন্তু বাস্তবে তো হয়েছে তাই। পেপারেও আসতো যে ক্যাপিটাল মার্কেট সিরিয়াসলি বর্তমান, যেমন এখন সিরিয়াসলি স্ল্যাপিং হয়েছে ক্যাপিটাল মার্কেট, দাম পড়ে টড়ে কমে টমে একাকার অবস্থা, মানুষের ক্যাপিটাল 70% নাই হয়ে গেছে, হ্যাঁ 50%, 60% নাই হয়ে গেছে। সে যে 1 লাখ টাকা বিনিয়োগ করছে, বা 1 কোটি টাকা বিনিয়োগ করছে, এখন আছে মনে করেন 25 লাখ, 30 লাখ টাকা। এত বড় স্ল্যাশিং হয়েছে এটা। তো বিভিন্ন কারণে হয়, এখন কোনটা কি কারণ এটা কিন্তু একদম স্পেসিফাই করা ভেরি ডিফিকাল্ট। আবার এর ভিতরেও দাম বাড়ে কেউ কোনো কোম্পানির, আবার এমন কোম্পানি, বন্ধ কোম্পানির দামও দেখা যাচ্ছে অনেক টাকা রয়ে গেছে এখনো, অথচ তার বুক ভ্যালু, ইয়ার ভ্যালু কিছু, নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ, নেগেটিভ নেট অ্যাসেট ভ্যালু 2 টাকাও নাই, 10 টাকার জায়গা, তারপরেও তো সে তার দাম বাড়তেছে। সুতরাং এই জায়গাগুলি আসলে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, কারণ এখন এখানে অনেক ফ্যাক্টর কাজ করে, অনেক ফ্যাক্টর কাজ করে। তো সেগুলি আমাদের অবশ্য আজকের মানে পড়ালেখার কোনো বিষয় নাই, জন্য আমি এখানে আর সেই ফ্যাক্টর গুলিতে যাবো না আর কি। হ্যাঁ জি, আর কারোর কোনো কোশ্চেন আছে?
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের স্পেশাল রেজলিউশন যে আদার রেজলিউশন এগুলোর মধ্যে পার্থক্য কি স্যার, নাকি সবগুলো সেম? জি জি। স্যার স্পেশাল রেজলিউশনের কথা বললেন, হ্যাঁ। আর যে আমাদের যে আরো রেজলিউশন গুলো আছে ওগুলা কি একই জিনিস নাকি স্যার আলাদা আপনি আলাদা কি জিনিস? আপনি কি গত বৃহস্পতিবার আমার ক্লাস করেছেন? জি স্যার। তো আমরা আপনি ক্লাস করেছেন দাউদ? জি স্যার। ওকে ওকে। তো আমরা কিন্তু আলোচনা করেছি যে এই রেজুলেশন নিয়ে, মিটিং রেজুলেশন নিয়ে আমাদের একটা ক্লাসই আছে, সিনপসিস আছে, ওটা আপনাদেরকে দিয়ে দিব। ওটা পাইলে আপনারা স্যার তখন এটা কি নতুন জি। তো আমাদের এই রেজুলেশন মিটিং রেজুলেশন নিয়ে একটা ক্লাসই আলাদা হবে ইনশাল্লাহ। সেটার সিনপসিস আপনাদের দিয়ে দিব, এবং ওইটা নিয়ে ডিসকাশন হলে আমরা সব ধরনের মিটিং, সব ধরনের রেজুলেশন, ওটা আমরা সেখানে সেকশন হলো 80 পরের থেকে, হ্যাঁ 85, 84, 83, ওইখানে গেলে 81, ওখান থেকে শুরু। তা আমরা এখনো 35-এ আছি। ওখানে গেলে তখন আপনারা জানতে পারবেন। একটু সেটার জন্য অপেক্ষা করা লাগবে, হ্যাঁ, নাহলে আমার ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কেমন দাউদ? জি স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। অপেক্ষা করতে হবে, হ্যাঁ। তারপরে হলো, আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিকে একটা অ্যানুয়াল রিটার্ন সাবমিট, অ্যানুয়াল রিটার্ন টু দা রেজিস্টার। আমি একটু এখানে লিখে রাখছি, অ্যানুয়াল রিটার্ন টু আরজেসি অথবা রেজিস্টার। এটাকে এটাকে শিডিউল 10 বলা হয়, 10 বলা হয়। তো এটা প্রত্যেক বছরে কোম্পানিকে এই রিটার্নটা সাবমিট করতে হয়, এবং এটা এটাকে কোম্পানি আইনের ভাষা হলো as per section 36 annual list of members and summary, আইনের ভাষা। কিন্তু আমরা একটু নিজেদের মতো করে বলছি, অ্যানুয়াল রিটার্ন বলছি, টু বি সাবমিটেড টু দা আরজেসি আর রেজিস্টার। আবার শিডিউল 10ও বলা হয় একে। হ্যাঁ, আপনারা সাধারণত অডিট করলে যে আপনাদের শিডিউল 10টা দেন, তাহলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোম্পানি এই শিডিউল 10 যদি সার্টিফাইড কপি দিতে পারে, তার মানে কোম্পানি এসডিএম করেছে, রিটার্ন দিয়েছে, এবং কোম্পানি তার রেকর্ড এগুলি আপডেট আছে। এগুলি তো অনেক কিছু মিন করে। তা আমরা এখন এই শিডিউল 10 নিয়ে একটু ডিসকাশন করব। প্রত্যেক কোম্পানি আর ইনকর্পোরেশনের ডেট থেকে 18 মাসের মধ্যে, ইনকর্পোরেশনের ডেট থেকে 18 মাসের মধ্যে তাকে এই রিটার্নটা রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। তাহলে আমি প্রথম প্রথম রিটার্ন, এটা ফার্স্ট রিটার্ন, এগুলো কালার করে রাখছি, ফার্স্ট রিটার্ন জমা দিতে হবে আর ইনকর্পোরেশনের 18 মাসের মধ্যে। কেমন? তার আগে আমাদের অবশ্যই অডিট হতে হবে, তার আগে এসডিএম হয়ে যেতে হবে, হয়ে গেলে 18 মাসের মধ্যে যেন আমি জমা দিতে পারি, এই একটা ব্যবস্থা করতে হবে। আফটার দ্যাট, এরপরে thereafter once at least in every year, এরপরে প্রত্যেক বছরে একবার এই রিটার্নটা সাবমিট করতে হবে, প্রত্যেক বছরে একবার। কি থাকবে সেখানে? a list of person, list of all person who on the date of first or only ordinary general meeting in the year are the member of the company. সমস্ত মেম্বারদের নাম অন্তর্ভুক্ত থাকবে। এবছর যিনি আমার মেম্বার, তার নামও থাকবে, এমনকি গত বছরের মেম্বার ছিলেন, গত বছরের শিডিউল 10-এ তার নাম ছিল, কিন্তু এই বছর তিনি মেম্বার নয়, তার শেয়ার বিক্রি করে দিয়েছেন, তার নামও আসবে, তার নামও আসবে। কিভাবে? কেন? who have ceased to be member since the last return, তার মানে যিনি মেম্বারশিপ সিজ করেছে তার নামও আসবে, আর যিনি মেম্বার আছেন তার নাম তো আসবেই। তাহলে যিনি গত বছর রিটার্নে মেম্বার ছিলেন তার নাম আসবে, তিনি এই বছর নতুন মেম্বার হয়েছে তার নামও আসবে। তাহলে
আমরা প্রথম সাবমিশনটা যাই, প্রথম রিটার্ন হলো 18 মাসের মধ্যে, আর এর পরের রিটার্ন হচ্ছে এজিএম হয়ে যাওয়ার 21 দিনের মধ্যে। যেদিন এজিএম হবে, এজিএম ডেটের 21 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমরা পুরো পেয়ে গেলাম। এখন একটা কোম্পানি তার রিটার্ন দেবে, সে এক্সিস্টিং কোম্পানি হয় না, এজিএম এর 21 দিন পরে। আর পুরোনো কোম্পানি হইলে ইনকর্পোরেশনের 18 মাসের মধ্যে। তবে এখানেও তো একটা এজিএম হয়েছে, সেখানেও এজিএম এর ওই 21 দিনের মধ্যে কিন্তু। তার মানে 18 মাসের আগে এজিএম করতে হবে 21 দিন রেখে, তারপরে 21 দিনের মধ্যে তাকে এই রিটার্নটা জমা দিতে হবে। এখানে 21 দিন রেখে নিতে হবে। নাম আসবে কাদের? যিনি গত বছর মেম্বার ছিলেন, যে নিচের লাইন, তার নাম, আর এবছর নতুন মেম্বার হয়েছেন তার নামও আসবে এই রিটার্নটা। কারণ কি, এটা হচ্ছে অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার, এটা মেম্বারদের লিস্ট। এখানে টোটাল পেইড আপ ক্যাপিটাল শো হবে, কার কত শেয়ার আছে। যিনি গত বছর মেম্বার ছিলেন, এই বছর মেম্বার নাই, তার নাম আসবে কিন্তু শেয়ার 0 থাকবে, যোগফল পেইড আপ ক্যাপিটালের সমান হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি বলি আর কি কি থাকবে সেখানে, আমরা কয়েকটা জিনিস এখানে এনেছি আর কি। আরো এখানে আপনি বাড়াতেও পারেন, অডিটর, তারপরে ডাইরেক্টর, এখানে আমরা কিছু কন্টেন্টস নিয়ে আসছি, ম্যানেজিং ডাইরেক্টর, এমডি, এই সব ইনফরমেশন গুলি এই রিটার্নের মধ্যে থাকবে। নেম, অ্যাড্রেস, ন্যাশনালিটি, অকুপেশন অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মেম্বার। দেখছেন, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুইটা। পাস্ট মানে গত বছরের, একদম তার আগের বছরের না। হ্যাঁ, এখন এবছর আমি পাস্ট মেম্বারের নাম নিলাম, সামনের বছর কিন্তু পাস্ট মেম্বারেরটা মানে আগেরটা মুছে যাবে, আগেরটা মুছে যাবে। এরকম ভাবে 1 বছর আগের ইনফরমেশনটা থাকবে শুধু, অনলি 1 ইয়ার, কিন্তু তার আগেরটা মুছে যাবে। তারপরে হচ্ছে নাম্বার অফ শেয়ার হেল্ড বাই এক্সিস্টিং মেম্বার অ্যান্ড ডেট অফ রিটার্ন, যে কে কত শেয়ার হোল্ড করে আর এই রিটার্নের ডেট কত। তো রিটার্নের ডেট হচ্ছে এজিএম এর ডেট, হচ্ছে রিটার্নের ডেট। যদিও এজিএম এর ডেটের ইনফরমেশনটা হবে এজিএম ডেটের, আর এর থেকে 21 দিন পরের যে কোনো একটা ডেটে জমা দিতে হবে। শেয়ার ইস্যুড ইন ক্যাশ, আদার দেন ইন ক্যাশ, টোটাল অ্যামাউন্ট কল, রিসিভড, আনপেইড, এমনকি টোটাল আনপেইড কেন পেইড, হ্যাঁ সেটা তো আগে তো চলে আসছে। ইস্যুড ইন ক্যাশ মানে পেইড আর কি। আর হচ্ছে যদি আনপেইড থাকে সেগুলি, নাম্বার অফ শেয়ার, যদি ফরফিচার অফ শেয়ার থাকে, শেয়ার ফরফিট করা সেটা থাকবে। আচ্ছা, এখানে অডিটরের নাম ছিল, তাহলে এখানে আর দরকার নেই। তাহলে কোম্পানির শেয়ার ফরফিটটা একটু বুঝেন তো। অডিটর কে, তার নাম থাকবে, কোম্পানি। জি বলেন। শেয়ার ফরফিটটা কি স্যার? ফরফিট হলো যে আমি যখন শেয়ার ইস্যু করলাম, হ্যাঁ শেয়ার ইস্যু করলাম, তো মিস্টার এক্স এর কাছে একটা শেয়ার বিক্রি করেছি। মিস্টার মিস্টার এক্স কে আমি শেয়ার অ্যালটমেন্ট আমি দিয়েছি, কিন্তু আমি কিস্তিতে টাকা নিব। তা যদিও বাংলাদেশে এটা কম কিস্তিটা, তারপরে নিব 50 টাকা, তারপরে নিব 30 টাকা। এটা হলো আমার প্রসেস, এটা অ্যাপ্লিকেশনের সাথে, তারপরে অ্যালটমেন্টের সাথে। তারপরে এখন দেখা গেল যে এই 30 টাকা দেয় না, এই 30 টাকা ওনাকে কল করা হয়েছে, উনি টাকা দিচ্ছেন, অথবা 50 টাকা কল করা হয়েছে, ওনাকে দিচ্ছেন না। তখন এই যে 20 টাকা উনি যে অ্যাপ্লিকেশনের সাথে দিচ্ছে, এটা বাতিল হবে, শেয়ারটা উনি পাবেন না, এটা বাতিল করা হবে, ফরফিট করা হবে। তখন এই এই যে যে মিস্টার এক্স কে বাতিল করে দেওয়া হলো, এটাকে ফরফিচার অফ শেয়ার বলা হয়। অর্থাৎ ওনার নামে যে কটা শেয়ার, এই শেয়ার আমি ওনাকে দিব না, যে অন্য একজনের কাছে বিক্রি করব, অন্য একজনের কাছে বিক্রি করব, ওনাকে আর দিব না, যেহেতু উনি ওনার কমিটমেন্ট ব্রিচ করেছে। কেমন? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা না স্যার, স্যার এই ফরফিটেড শেয়ারের বিষয়টা কি, প্র্যাকটিসটা কি বাংলাদেশে আছে? স্যার এই ফরফিচারের প্র্যাকটিসটা কি বাংলাদেশে আছে কিনা প্র্যাকটিক্যালি? নাই বলা যাবে না, নাই বলা যাবে না।
আছে তো অবশ্যই, যেহেতু আইনে আছে। সে আচ্ছা কিন্তু ফরফিচার তখনই হবে যদি আহ, এই যে লিস্টিং আইপিও তে তো সুযোগ নাই, হ্যাঁ, আইপিও শেয়ারের ক্ষেত্রে সুযোগ নাই ফরফিট করার। কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, আমি আর আপনি একটা কোম্পানি করেছি, সেই কোম্পানিতে আহ, সেই কোম্পানিতে কি করেছি যে আমরা একসাথে টাকাটা নিব না, আমরা পার শেয়ার একজনকে 10,000 শেয়ার ইস্যু করলাম বা 1 লাখ শেয়ার ইস্যু করলাম, অনেক টাকার শেয়ার। ইনিশিয়ালি বললাম যে ভাই, প্রথম তুমি 50 টাকা করে দাও, আমি তোমার কাছে তিন তিন কিস্তিতে টাকা নিব, অথবা 2 কিস্তিতে টাকা নিব, এরকম 50 আর 50 100 টাকা। উনি কি করলেন, উনি এই 50 টাকা করে উনি আমাকে টাকা পরিশোধ করলেন। হতেই পারে, এবং যে কোনো কোম্পানিতে এই ঘটনাটা ঘটতে পারে। এটা উনি এই টাকাটা উনি পেমেন্ট করেছেন, এখানে উনি 50 লাখ টাকা উনি পেমেন্ট করেছেন, কেমন? কিন্তু পরবর্তীতে আবার 50 লাখ টাকা ওনার দেওয়ার কথা, আমি ওনাকে লেটার দিলাম, যে একটা চিঠি দিয়ে যে আপনি আগামী 15 দিনের মধ্যে বাকি 50 টাকা করে আর 50 লাখ টাকা আপনি পরিশোধ করেন। এখন উনি কি করলো, উনি আমাকে এই টাকাটা দিতে পারছেন না, কেমন? এই 50 লাখ উনি দিতে পারলেন না। তো না পারলে কি হবে? না পারলে আমি একবার ওনাকে চিঠি দিলাম, কল করলাম, না দিলে পরবর্তীতে কোম্পানি আইন অনুযায়ী এই শেয়ারটা ফরফিট করতে পারি আমি, যে ওনাকে আমি আর শেয়ার দিব না। থাকতেই পারে, কিন্তু স্পেসিফিক নাম তো আর বলার দরকার নেই যে অমুক কোম্পানিতে আছে, আমরা তা কেনই বলতে যাব? সুযোগ আছে আইনে, যদি তুমি টাকা না দাও তোমার শেয়ার কিন্তু ফরফিট করা হবে, এবং এই টাকাটা কিন্তু পুরো কোম্পানির গেইন, আইন অনুযায়ী এইটা গেইন, এবং এই শেয়ার সে বাইরে বিক্রিও করতে পারবে আবার আরেকজনের কাছে এই শেয়ারটা। তো যাই কিন্তু হোক, স্যার যে টাকাটা সে দিছিল হিউজ টাকা হয়, 1 টাকা কি সে ফেরত পাবে না স্যার? হ্যাঁ, আর ইনিশিয়ালি যে টাকাটা নেওয়া হয়েছিল তার কাছ থেকে, সেটা কি তাকে ফেরত দেওয়া হবে না, থেকে যাবে? না 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 না, আইনে নাই, কিন্তু সাধারণত প্র্যাকটিক্যালি ঠিক আছে ভাই, তোমার শেয়ার দিতে পারছি না, এটা আন্ডারে নেগোসিয়েশন, ঠিক আছে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম, এটা দিলে দিতে পারে, কিন্তু না দিলে উনি কিছু করতে পারবে না, না দিলে উনি আইনগত ভাবে কোনো সুযোগ পাবে না। কারণ কি জানেন? কারণ হলো, কোম্পানি কি করবে, এই 50 লাখ টাকা উনি পেয়েছে, পরবর্তী শেয়ারটা উনি দামে বিক্রি করার অধিকার আছে ওনার, কারণ উনি আর কোনো কাস্টমার পাচ্ছেন না। তখন উনি এই শেয়ারটা 20 টাকায় বিক্রি করলেন, 20,000 টাকায়, 20 লাখ টাকা বিক্রি করে দিলেন, এরকমও সুযোগ আছে। তাহলে আহ সরি, আমি ভুল বলছি, উনি 80 টাকায় বিক্রি করলেন, 80 টাকা, 80 টাকায় বিক্রি করলেন। যদি 80 টাকা নতুন কারোর কাছে, তা 80 টাকা বিক্রি করলে কি 80 লাখ টাকা একবারে পেলেন, মনে করেন এরকম। আর এই 80 টাকা উনি পাওয়ার পরে 80 লাখ টাকা উনি যে পেলেন, তাহলে আর ওনার একটা এক্সেস গেইন আছে 50 লাখ, এটা হলো ওনার গেইন। এখন উনি কি করবেন, ওনার বইতে এই ফরফিচার অফ অ্যাকাউন্টে উনি কিন্তু এটা গেইন করেছেন, অ্যাবনর্মাল গেইন, ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইন থেকে উনি কিন্তু এই 20,000 টাকা, 20 লাখ টাকা নিতে পারবেন। হ্যাঁ, ওনার এই লসটা উনি এখানে উঠে নিতে পারবেন, এখানে উনি নিয়ে নিতে পারবেন। আর বাকি 30 লাখ টাকা ওনার ক্যাপিটাল গেইন এডিশনাল থেকে যাবে। 30 লাখ টাকা মানে 50 লাখ যে উনি দিয়েছে, অ্যাকচুয়ালি ওনার গেইন থাকবে। আর এমনও হতে পারে, সমান সমানও হতে পারে, উনি এটা 50 টাকা বিক্রি করছে বাইরে, কারণ এর আর বিক্রি হচ্ছে না, উনি 50 টাকা বিক্রি করছে, তাহলে তো উনি 1 লাখ টাকাই পাইলেন, উনি তার বেশি পেলেন না, কেমন? সেটাও হতে পারে। সুতরাং এটা শেয়ার ইস্যুর ভাষ্য অনুযায়ী এখানে ফেরতের কোনো বিষয় নাই। তবে আমি আপনি হয়তো করলে আমরা ফেরতই দিব, কারণ এটা পার্সোনাল লাইবিলিটি, তো সুতরাং এটা ফেরত দেওয়াটাই হলো আমাদের জন্য সেফ আর কি। কিন্তু আইনে কোনো সুযোগ নাই ফেরত দেওয়া, কিন্তু আমি না হলে তো দেনা থেকে যাব না, আইনের সুযোগ আছে বিদায় আপনার একটা টাকা আমি দখল করে ফেলবো, সেটা কেন করবো? তাহলে আহ আমরা একটু পরবর্তীতে যাই, এখানে কি কি থাকবে: এমডির নাম, অডিটরের নাম, কারেন্ট ইয়ারের, এবং অন্যান্য আরো কিছু, এখানে আরো অনেক ইনফরমেশন থাকে। এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে দুইটা ডিক্লারেশন থাকে, সেটা হলো
ডিক্লারেশন আমি একটু রিকোয়েস্ট করতে পারি মিস্টার আবুল কালাম, যিনি কানেক্টেড আছেন সম্ভবত, জি স্যার। ওনার ভিডিওটা আবুল কালাম না, এরপরে আফরা আফরা ইবনাত লাবণ্য, এমন মনে হয় ওনার ভিডিওটা অফ রাখলেই ভালো হয়। হ্যাঁ, ওনার বিভিন্ন পারিবারিক কাজকর্ম দেখা যাচ্ছে, প্লিজ। তো জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আহ, দুইটা ডিক্লারেশন থাকবে যে প্রাইভেট কোম্পানি যেহেতু এখানে কখনো আমি কোনো শেয়ার বাজারে বিক্রি করার জন্য কোনো পাবলিক অফার করি নাই, আর আমার সদস্য সংখ্যা সবসময় 50-এর মধ্যে সীমিত ছিল, এরকম একটা ডিক্লার প্রিন্টেডই থাকে, সাইন করে জমা দিলেই হয়ে যায়। তো এই হলো আমাদের মোটামুটি প্রথম একটা চ্যাপ্টারের একটা ডিসকাশন ওভারঅল শিডিউল 10 এই পর্যন্ত আমরা আলোচনা করি। এখানে আরো কয়েকটা বিষয় একটু থাকে, আমরা এই চ্যাপ্টারের উপরে কয়েকটা বিষয় একটু সাধারণত আলোচনা করি। এটা কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পাবলিক কোম্পানি হইলেই লিস্টেড হবে এমন কিন্তু কোনো কথা না। অনেক পাবলিক কোম্পানি আছে লিস্টিং হয়নি বা তারা লিস্টেড করে নাই। লিস্টেড হতে হলে তার অবশ্যই পাবলিক কোম্পানি লিস্টেড হয়, প্রাইভেট কোম্পানি লিস্টিং হওয়ার সুযোগ নাই। বাট অল লিস্টেড কোম্পানিজ, পাবলিক কোম্পানিজ আর নট লিস্টেড কোম্পানি। এটা একবার একটু কয়েকবার আগে প্রশ্ন দেখতাম, সেগুলো একটু দেখেছি এখানে। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, এটা জাস্ট আপনাদের ব্রেনকে এখন একটু ঝালাই করা, যে আমরা যা শিখলাম এখান থেকে আরো কিছু বিষয় একটু পরিষ্কার হওয়া। বিভিন্ন কেস রেফারেন্সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই কোম্পানির যে স্ট্যাটাস সেই অনুযায়ী কিছু কথাবার্তা চলে আসে স্ট্যাটাস অনুযায়ী। সেটা কি, যে কোম্পানি রেজিস্ট্রেশন হয় নাই কিন্তু কিছু কন্ট্রাক্ট হয়ে গেছে, এটা হতে পারে, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। যে সেই কন্ট্রাক্টটা কতটা ভ্যালিড কতটা ইনভ্যালিড এগুলি তো স্যার, বলতে যাক। হ্যাঁ, স্যার সরি একটু ডিস্টার্ব করলাম স্যার, যে স্যার যেটা বললেন যে সব লিস্টেড কোম্পানি, না সব পাবলিক কোম্পানি আবার লিস্টেড হয় না, আবার কিন্তু সব পাবলিক কোম্পানি হয়, যদি স্যার একটা উদাহরণ দিয়ে যদি একটু বলতেন স্যার ক্লিয়ার। যেমন ধরেন সিডিবিএল, এটা কিন্তু পাবলিক কোম্পানি। সিডিবিএল ইজ এ পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানি, কিন্তু এটা নন লিস্টেড কোম্পানি লিস্টিং হয় নাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড পিএলসি, এটা নন লিস্টেড, এটা পাবলিক কোম্পানি। এরকম হাজার হাজার কোম্পানি আছে, সবই পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি, কিন্তু তারা নন লিস্টেড কোম্পানি। কেমন, এই দুটো সিনিয়র বিদায়, দুটার কথা আমি বললাম আপনাদেরকে। জি স্যার ক্লিয়ার। এছাড়া অনেক কোম্পানি আছে। হ্যাঁ, প্রত্যেক গ্রুপের ভিতরে, বসুন্ধরা গ্রুপের ভিতরে অনেক কোম্পানি আছে, তারা লিস্টিং করে নাই কিন্তু তারা পাবলিক কোম্পানি। আমার অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টের গ্রুপের মধ্যে 10-12টা পাবলিক কোম্পানি আছে, কিন্তু তারা নন লিস্টেড কোম্পানি। হ্যাঁ, তাদের একটা হয়তো লিস্টিং হয়েছে, বাকিগুলি লিস্টিং হয় নাই, এরকম অনেক আছে। কিন্তু লিস্টিং যদি হতে হয়, আপনি যদি লিস্টিং যদি করতে চান কোন কোম্পানিকে, তাহলে মাস্ট পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি ছাড়া লিস্টিং হবে না, পাবলিক কোম্পানি ছাড়া লিস্টিং হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা বলছি অল লিস্টেড কোম্পানিজ আর পাবলিক কোম্পানিজ, বাট নট ভাইস ভার্সা, মানে বাট নট অল পাবলিক কোম্পানিজ আর নট লিস্টেড কোম্পানিজ, এ হলো কথা। আর জি স্যার, এক্ষেত্রে স্যার পাবলিক কোম্পানিকে আমরা শুধু ওই শেয়ার দ্বারা, শেয়ারের কোয়ান্টিটি দিয়ে আমরা বিবেচনা করি যেটা পাবলিক কোম্পানি। হ্যাঁ, ওর ওর মেমোরেন্ডামে লেখা আছে, ওর মেমোরেন্ডামে বলা আছে যে যে পাবলিক লিস্টেড কোম্পানি লেখাই আছে, পাবলিক লিস্টেড কোম্পানি তার মেমোরেন্ডামের গায়ে লেখা রয়েছে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের গায়ে লেখা আছে, তার সদস্য সংখ্যা 7 জনের নিচে না, তার অনেক রুলস রেগুলেশন
ওই পাবলিক লিস্টেড কোম্পানির মতো এরকম লেখা আছে, হ্যাঁ কেমন, বাট তারা লিস্টিং এ যায় নাই, সে লিস্টিং করে নাই, তারা ইচ্ছা করেই করে নাই, করলে করতে পারে কিন্তু করবে না। আমরা যে ছাত্ররা, আমরা যে আজকে প্ল্যাটফর্মে আমরা ক্লাস নিচ্ছি, আমরা একটা কোম্পানি খুলতে পারি সবাই মিলে, সেই যত এই যে 127 জন এখানে আছে, এই 127 জন মিলে একটা কোম্পানি খুলতে পারি, একটা পাবলিক কোম্পানি, কিন্তু আমরা লিস্টিং করব না। কেমন, একটা সফটওয়্যার কোম্পানি করলাম, কিন্তু সেই কোম্পানি আমরা লিস্টিং করবো না, কোনো সমস্যা নাই, কিন্তু পাবলিক কোম্পানি। কারণ পাবলিক তো 50-এর নিচে তো আর, 50-এর উপরে তো আর পাবলিক হয় না। 128 জন আমরা আজকে আছি, এই 128 জন মিলে একটা কোম্পানি করলে কি কোম্পানি করতে হবে? পাবলিক কোম্পানি করতে হবে। তো পাবলিক কোম্পানি করলে আমরা লিস্টিং করলাম না, অথবা পরবর্তীতে লিস্টিং করব, এরকম হতে পারে। আচ্ছা, আপনাদের Yes, সাথে sir. একটা অনুমতি নেই, সেটা হলো আমরা এশারের নামাজ 8:30টায় জামাত, আমরা চাচ্ছি তার 10 মিনিট আগে একটা বিরতি, এবং নামাজ পড়ে পরবর্তীতে আমরা, যেহেতু এশারের নামাজ 8:30টায়, মসজিদে যদি যেতে চাই আমরা বা যাব, তাহলে পড়ে ফিরে আসতে 8:45, 50-55 বেজে যাবে নামাজ পড়ে ফিরে আসতে। তা আমরা আহ, কি করি, 20-22-20-22-এ আমরা ইয়া করি, একটা ইন্টারভেল নেই, এবং আমরা 9টা বাজতে 5 মিনিট আগে, অর্থাৎ 8:55-তে আমরা ক্লাসে ফিরে আসবো। কেমন, একটা ব্রেকও হবে আর তার সাথে নামাজটাও পড়া হবে। জি স্যার। ওকে। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, সেটা হলো কোম্পানি এখনো রেজিস্ট্রেশন ইনকর্পোরেশন হয় নাই, যদি কোনো কন্ট্রাক্ট করে, তার আগে জমি বাড়ি কেনা, জমি লোন দেওয়া, এটা সেটা সব বাতিল। এটা কোনো কোম্পানির কোনো দায় নাই এটা, এমন। কিন্তু অনেক সময় হয় কি, এবং যে ব্যক্তি করছে সে পার্সোনালি লায়েবল হবে। কোনো প্রমোটার, কেউ প্রপোজ ডাইরেক্টর যদি প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, যে মনে করেন একটা কোম্পানি আমরা করব, এই লিমিটেড নাম দিয়ে একটা কোম্পানি করব, এখনো রেজিস্ট্রেশন হয় নাই, আমি কি করলাম, জমি কিনে ফেললাম, ল্যান্ড কিনে ফেললাম, একটা বড় বড় দাগের একটা জমি, চুক্তি করলাম যে জমি কিনবো, বায়না দিলাম এই নামে, এটি সব বাতিল, এতে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোম্পানি এগুলি নিবে না। এমনকি কারোর থেকে লোন নিলাম, কোনো একটা লোন আমি নিয়ে নিলাম কারোর থেকে, প্রি ইনকর্পোরেশন, এই লোনও কোম্পানির দায়িত্ব না, এই কোম্পানি এই লোন পরিশোধ করতে বাধ্য না, এটাকে বলো প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। এটা হলো, এটা কি বলছে যে এটা প্রি ইনকর্পোরেশন, এনি কন্ট্রাক্ট হুইচ ওয়াজ মেড অন ইটস বিহাফ এনি পারসন ইনক্লুডিং এ প্রমোটার বিফোর দ্য কম্পানিজেশন হ্যাজ বিন ফর্ম, সেটাকে বলে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। কোম্পানি ক্যানট রেটিফাই, এটা রেটিফাই যোগ্য না, এটা প্রথম হলো ভয়েড, প্রথম কথা হলো ভয়েড, বাতিল, কোম্পানির এই দায় সে নিবে না। সেকেন্ডলি হলো এটা রেটিফাই যোগ্য না, এবং এটা যিনি করবেন উনি দায়ী হবেন। এখন প্রশ্ন হলো যে কন্ট্রাক্টটা খুব কোম্পানির জন্য খুব জরুরি, কোম্পানির খুব দরকার, এমন যদি কোনো বিষয় হয়, তাহলে সাজেশন কি, যদি প্রশ্ন করে যে ভাই তার সাজেশন কি, এটা তো দরকার, এটা বাতিল করলে তো কোম্পানি ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা ফ্রেশ কন্ট্রাক্ট করে নিতে পারে, ফ্রেশ একটা কন্ট্রাক্ট করতে পারে, এই জমির দলিল আবার করা লাগবে, যেমন এই বায়নাপত্র বা যা কিছু করছে আবার করা লাগবে। দিস ইজ কনসিকুয়েন্সেস অফ প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। সেক্ষেত্রে কি স্যার, একটু ডিস্টার্ব করবেন স্যার, যে সেক্ষেত্রে কি স্যার যখন আবার ফ্রেশ করে কন্ট্রাক্টটা করবে, এটা কি তখন স্যার ইনকর্পোরেশনের পরে ডেট দিয়ে করতে হবে? হ্যাঁ ডেটটা হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ইনকর্পোরেশনের পরে যে কোনো ডেটে একটা ফ্রেশ কন্ট্রাক্ট করে নিবে, এখানে বলে যেতে পারে যে আগে একটা হয়েছিল, বা না বলারও দরকার নাই, আরেকটা এগ্রিমেন্ট হবে আর কি, আরেকটা এগ্রিমেন্ট হবে, আগের এগ্রিমেন্টটা বাতিল, নতুন করে একটা এগ্রিমেন্ট করে ওই একই টার্মস এন্ড কন্ডিশন রেখে হতেই পারে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা ফিরে এসে আল্ট্রা ভায়ার্স নামে একটা টার্ম আছে, এই আল্ট্রা ভায়ার্স এর ইফেক্ট কি, এগুলি আমরা, এই আল্ট্রা ভায়ার্স এর ইফেক্ট এই পর্যন্ত, এগুলি একটু দেখবো, তারপরে এজেন্ট ট্রাস্টি এগুলি একটু নিয়ে ফার্স্ট একটু হাইলাইট করবো আমরা, বেশি না, প্রমোটার, তারপরে প্রমোটারের পজিশন নিয়ে একটু আলাপ করতে পারি, একটা কেস রেফারেন্স আছে, এটা সাধারণত আমি তুলে ধরি রেডিলি অ্যাভেলেবল একটা ইনফরমেশনের জন্য, এগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দিয়ে আমাদের এই প্রথম সিনপসিস শেষ, তারপরে যদি আমরা সময় পাই আমরা সেকেন্ড সিনপসিস ইনশাল্লাহ
আজকে ঢুকে যাব। আমরা এখনই ব্রেক নিচ্ছি। যারা নামাজ অথবা খাওয়া দাওয়া বা অন্য কোনো বিরতি চান, আপনাদের জন্য 55 পর্যন্ত বিরতি থাকলো ইনশাল্লাহ। আমি স্টপ শেয়ারিং করছি, হ্যাঁ।